শেষে বরফ গলল সম্পর্কের ওভাল অফিসে ট্রাম্প মামদানি বৈঠক। নিউ ইয়র্কের সমস্যা তুলে ধরে উদ্বেগ নবনির্বাচিত মেয়রের, সহযোগিতার আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে স্থল অভিযান চালালো ইসরায়েল। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে হামলায় নিহত ৩। আইসিসি কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞায় জাতিসংঘের নিন্দা। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সমর্থন পুতিনের, মানতে নারাজ কিয়েভ। সমঝোতায় পৌঁছাতে ট্রাম্পের চাপ। পাকিস্তানের কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ২০ শ্রমিক। ১৯ জনের পরিচয় শনাক্ত। গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। মালিক গ্রেফতার। এবং অর্জন ছাড়াই ব্রাজিলে শেষ হলো জলবায়ু সম্মেলন। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়নে নেই প্রতিশ্রুতি। খসড়া প্রস্তাবে ঠাঁই পায়নি জীবাশ্ম জ্বালানি বন্ধের রোডম্যাপও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুরওয়ার্দী। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। নিউ ইয়র্কের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আইনসহ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ জানান নবনির্বাচিত মেয়র। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বৈঠক। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার পর হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। ৮ ঘন্টা বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও মামদানি। ৪ নভেম্বরের নির্বাচনে মামদানির ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। একে অন্যকে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন। এদিন মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিউ ইয়র্কের মেয়র হওয়া অনেক বড় ব্যাপার। তিনি আশা করেন মামদানি দুর্দান্ত মেয়র হবেন। আর মামদানি বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প মামদানি। আমাদের একটা দারুণ বৈঠক হলো, খুবই ভালো, খুবই ফলপ্রসূ। আমাদের একটা মিল আছে। আমরা দুজনই চাই আমাদের এই প্রিয় শহরটা ভালোভাবে এগিয়ে যাক। আর আমি মেয়রকে অভিনন্দন জানিয়েছি। তিনি সত্যিই অসাধারণ একটি নির্বাচন লড়েছেন। প্রাথমিক থেকেই খুবই দক্ষ, কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তিনি সবাইকে খুব সহজেই হারিয়েছেন। প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠকটা খুবই ফলপ্রসূ ছিল। আমরা দুজনই নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি। এই শহরেই আমাদের মিল। আর এই শহরের মানুষকে কিভাবে সাশ্রয়ী জীবন ফিরিয়ে দেওয়া যায়, সেটাই ছিল আলোচনার মূল বিষয়। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। ১ জানুয়ারি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মধ্যেই গাজার উত্তরাঞ্চলে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীর সব জায়গায় বাড়ছে সহিংসতা, গ্রেফতার আর বসতি স্থাপনকারীদের হামলা। সব মিলিয়ে একদিনে নিহত অন্তত ৩ জন। দক্ষিণ লেবাননেও অব্যাহত বোমাবর্ষণে ১ জন নিহত হয়েছে। এদিকে আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ। গাজা উপত্যকার তুফা ও সুজাইয়ার মতো উত্তরের এলাকাগুলোতে ৩০০ মিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি সাঁজোয়া যান। গাজা সিটি কর্তৃপক্ষ বলছে, ইয়েলো লাইন পশ্চিম দিকে ঠেলে সামরিক অঞ্চল ইচ্ছাকৃতভাবে বড় করছে দখলদার বাহিনী। এতে নিরাপদ ভেবে থাকা পরিবারগুলো আবারও বাস্তুচ্যুত হচ্ছে। জাতিসংঘ বলছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় শুধু শিশুই নিহত হয়েছে অন্তত ৬৭ জন।
পূর্ব জেরুজালেমের কাফর আকাবে ফিলিস্তিনি কিশোরদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের কাছে থাকা এক বাসিন্দাকে বাড়িতে ঢুকে গুলি করে লাশ নিয়ে যায় সেনারা। রেড ক্রিসেন্টের সদস্যদেরও ঘটনাস্থলে ঢুকতে দেয়নি তারা। তুবাস, জর্ডান ভ্যালি, বেথলহেম সব জায়গায় রাতভর অভিযান, গ্রেপ্তার আর টিয়ার গ্যাসে অসুস্থ মানুষদের সংখ্যাও বাড়ছে। অন্যদিকে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হুয়ারা ও আবু ফালা এলাকায় বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘোষণা করেছেন ইসরায়েলের আক্রমণ বন্ধ করে দখলকৃত 5টি অবস্থান ছাড়লে লেবাননের সেনাবাহিনী সঙ্গে সঙ্গে সেখানে নিয়ন্ত্রণ নেবে। তিনি আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে একটি স্থায়ী চুক্তির কথাও বলেছেন। কিন্তু পরিস্থিতি স্থিতিশীল না থাকায় শুক্রবারও একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদনের পর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে ক্ষতির মুখে ফরাসি বিচারক নিকোলা গিলু সহ আইসিসির কর্মকর্তারা। জাতিসংঘ বলছে এভাবে একতরফা নিষেধাজ্ঞা আরোপ বৈশ্বিক ন্যায় বিচার ব্যবস্থাকে দুর্বল করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত জীবনকেও গুরুতর ক্ষতির মধ্যে ফেলছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন পরিকল্পনাকে চূড়ান্ত শান্তির ভিত্তি হিসেবে সমর্থন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ প্রস্তাব মানতে নারাজ ইউক্রেন। দেশটি জানিয়েছে এ প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয়ই ঝুঁকিতে পড়বে। থ্যাঙ্কসগিভিংয়ের মধ্যে সমঝোতা চূড়ান্ত করতে ইউক্রেনের উপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ অবস্থায় ইউরোপীয় নেতাদের সঙ্গে টানা পরামর্শে ব্যস্ত জেলেনস্কি। ওয়াশিংটনের পাঠানো 28 দফা পরিকল্পনা শান্তি সমঝোতার ভিত্তি হতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার তিনি জানান, পরিকল্পনাটি এখনো বিস্তারিতভাবে আলোচনায় না এলেও রুশ বাহিনী যে অগ্রসর হচ্ছে এ বাস্তবতা কিয়েভ ও ইউরোপ এখনো বুঝতে পারছে না। তার দাবি, ইউক্রেন আপত্তি জানালেও যুদ্ধ থামাতে হলে রাজনৈতিক শর্ত মেনে নিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, থ্যাঙ্কসগিভিং এর মধ্যেই কিয়েভকে ফ্রেমওয়ার্ক ডিল গ্রহণ করতে হবে। তবে এতে এমন কিছু প্রস্তাব রয়েছে যা আগে থেকেই প্রত্যাখ্যান করেছে ইউক্রেন, বিশেষ করে অঞ্চল সমর্পণ এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগের বিষয়টি। এই কারণে কিয়েভ বলছে, সমঝোতার এই প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয়ই ঝুঁকিতে পড়বে। জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেন তার ইতিহাসের সবচেয়ে কঠিন এক মুহূর্ত পার করছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে বলে উল্লেখ করেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রায় 1 ঘন্টার ফোনালাপের কথা জানান। যুক্তরাষ্ট্রের দাবির প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে আলোচনার তীব্রতা আরও বাড়ানো হয়েছে। কিয়েভ জানিয়েছে, মার্কিন পরিকল্পনা নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে জেলেনস্কি ফোনালাপ করেছেন। এছাড়া জার্মান চ্যান্সেলর সহ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলেছেন তিনি। আগামী কয়েকদিনে আরও বৈঠক ও ফোনালাপ নির্ধারিত আছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউক্রেনের দলগুলো যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে দেশটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তানের পাঞ্জাবে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 শ্রমিক নিহত হয়েছেন। আহত হন আরও 7 জন। নিহতদের মধ্যে 19 জনের পরিচয় শনাক্ত হয়েছে। আঠা তৈরির ওই কারখানাটিতে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ফয়সালাবাদের কমিশনার। এই ঘটনায় কারখানা মালিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শুক্রবার ভোরে পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে একটি আঠা তৈরির কারখানা হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে ওঠে। আগুন ধরে যায় ওই কারখানা সহ আশপাশের আরও 3টি কারখানায়। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় কারখানাটি। বিস্ফোরণের কারণে আশপাশের অন্তত 60টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত বলে ধারণার কথা জানিয়েছেন ফয়সালাবাদের কমিশনার। ধ্বংসস্তূপ থেকে বহু শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এ ঘটনায় কারখানা মালিককে গ্রেফতার করা হয়েছে। কারখানাটিতে উদ্ধার কাজ শেষ হলেও ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলমান। বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনাটি জোরালোভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার দাবি জানিয়েছে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন। সরকার ও মালিকপক্ষের অবহেলার কারণে কারখানাগুলো শ্রমিকদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
নাসরিন রুমি, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের শান্তি কমিটির অফিসে বন্দুক হামলায় 7 জন নিহত হয়েছেন। পুলিশ বলছে 52 জেলার শান্তি কমিটির ওই অফিসে হামলাকারী অতর্কিতভাবে গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন জঙ্গি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে সাধারণ জীবনে ফিরে আসে। প্রাথমিকভাবে পারিবারিক বিবাদের কারণে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে G20 সম্মেলন, যোগ দেবে না যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। ট্রাম্পের সম্মেলন বর্জন নিয়ে সমালোচনা। বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। উচ্চমাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায়। এতে ভেঙে পড়তে পারে ঢাকা শহরের বেশিরভাগ ভবন, ঘটতে পারে ব্যাপক প্রাণহানি। যুক্তরাষ্ট্র থেকে এমন শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বড় ভূমিকম্প সামলাতে সক্ষমতা আর সচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মাত্র কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনি, মুহূর্তেই হতাহত হন বেশ কয়েকজন। ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে, অনেকেই যেন ফিরেছেন মৃত্যুর খুব কাছ থেকে। 5.7 মাত্রার এই ধাক্কা জানান দিয়ে গেল বড় বিপদ সংকেতের। প্রাকৃতিক এ দুর্যোগে আগাম সতর্কবার্তা না থাকায় এখন থেকেই সচেতন হওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রে ভূমিকম্প গবেষণায় নিয়োজিত বিশেষজ্ঞের। আমাদের প্রিপেয়ার্ড হইতে হবে যে আমাদের 8 ম্যাগনিটিউড 9 ম্যাগনিটিউডের আর্থকোয়েকের জন্য একটা মানুষ মারা না যায় বা আমরা যেন এটা মিনিমাইজ করতে পারি, এই ধরনের পদক্ষেপ আমাদের নিতে হবে। এইটাতে আমাদের সাবধান হতে হবে। আমাদের যদি পারা যায় দেশের ভিতরে যতগুলো ফল্ট আছে এগুলো আমাদের বের করতে হবে। কম মাত্রার এ ভূমিকম্পে এত বড় ঝাঁকুনি কেন হলো সে সম্পর্কে ব্যাখ্যা দেন বাংলাদেশের ভূমিকম্প নিয়ে গেল 18 বছরেরও বেশি সময় ধরে গবেষণাকারী আক্তারুল আহসান। তো ডিসটেন্স কম হওয়াতে আমরা 3টা ওয়েভই খুব কাছাকাছি সময়ে আমরা অনুভব করেছি। আমাদের পক্ষে এটা নর্মাল মানুষের পক্ষে ডিফারেন্সিয়েট করা সম্ভব না। তারা এই জন্য হয়তো বলবে যে অনেকক্ষণ ধরে ঝাঁকুনিটা ছিল, আসলে এটা 3টা ওয়েভের ঝাঁকুনি ছিল। বিশ্লেষকরা বলছেন বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বাংলাদেশে, কিন্তু ভূমিকম্প মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ? মোটা দাগে এ প্রশ্ন সবার। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মত তাদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে বিশ্ব। আর এসব ধ্বংসাত্মক ভূমিকম্পে নিহত হয়েছেন লাখ লাখ মানুষ। এছাড়া আহতের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল বেশ মর্মান্তিক। ভারত, পাকিস্তান, তুরস্ক সহ বিশ্বের বেশ কয়েকটি দেশেই দেখা দিয়েছে ভূমিকম্প। সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে বিশ্ব। আর এসব ধ্বংসাত্মক ভূমিকম্পে নিহত হয়েছেন বহু মানুষ। এছাড়া আহতের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল বেশ মর্মান্তিক। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক সহ বিশ্বের বেশ কয়েকটি দেশেই দেখা গিয়েছে ভূমিকম্প। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। শুক্রবার সকাল 10:38 রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা 5.7 মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। এর প্রভাবে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। এর আগে স্থানীয় সময় ভোরে 3.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানে। এদিকে চলতি বছরের 28 মার্চ মিয়ানমারের মান্দালয়ে উৎপত্তি হয় 7.7 মাত্রার ভূমিকম্প। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে দেশটির সাগাই অঞ্চল। নিহত হন প্রায় 5,500 মানুষ। এর প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ডও। সেখানে বেশ কয়েকটি আফটারশকে প্রাণ হারান অন্তত 42 জন। এছাড়াও এর প্রভাব পড়ে চীনের ইউনান প্রদেশ এবং ভিয়েতনামেও।
এবছর আফগানিস্তানও সাক্ষী হয়েছে ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পের। চলতি বছরের আগস্টে 6 মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন 2217 জন এবং আহত হয়েছেন প্রায় 4000 মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য কুনার প্রদেশে। ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। চলতি বছরের শুরুতেই জানুয়ারি মাসে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয় নেপাল। দেশটিতে 7.1 মাত্রার ভূমিকম্পে প্রাণহানি হয় বহু মানুষের, তছনছ হয় শহর থেকে গ্রাম। এমনকি নেপালে এর আগেও ভূমিকম্প প্রাণ কেড়ে নেয় হাজারো মানুষের। 7.8 মাত্রার ভূমিকম্প 2023 সালে আঘাত হানে তুরস্কে। সিরীয় সীমান্তে 100 কিলোমিটার ফ্রন্টলাইন ভেঙে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে অসংখ্য ভবন, প্রাণ হারান প্রায় 60,000 মানুষ। মাত্রার হিসেবে এটিকে সবচেয়ে বড় ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয়। 2019 সালে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ব্যাপক ভূমিকম্পে প্রায় 40 জনের মৃত্যু হয়। একই সঙ্গে গৃহহীন হন লাখের বেশি মানুষ। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের জন্য অর্থায়ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ কিংবা কার্বন নিঃসরণ কমিয়ে আনা সহ কোনো ক্ষেত্রে অর্জন ছাড়াই শেষ হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। তবে মিথেনের পরিমাণ কমিয়ে আনতে অর্থায়নে একমত হয়েছে উন্নত দেশগুলো। এবারের আলোচনার অগ্রগতির ধারাবাহিকতায় পরবর্তী সম্মেলনে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেমে থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ভয়াবহ আগুনের ঘটনায় এবারের আয়োজনের ছন্দপতন কাটিয়ে স্থানীয় সময়ে শুক্রবার শুরু হয় সমাপনী দিনের কার্যক্রম। শেষ দিনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়ে আলোচনা এবং কপ প্রেসিডেন্টের ব্রিফিং ছাড়া বাকি অধিবেশনগুলো ছিল শূন্য। বন্ধ ছিল অংশগ্রহণকারী দেশগুলোর প্যাভিলিয়নও। সম্মেলনে ব্রাজিল প্রস্তাবিত খসড়া নথিতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি বন্ধের বিষয়ে রোডম্যাপ অন্তর্ভুক্ত না হওয়ায় এর বিরোধিতা করে স্বাক্ষর করে 29টির বেশি দেশ। আবার ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নে আসেনি কোনো প্রতিশ্রুতি। সব মিলে এবারের সম্মেলনে অর্জন প্রায় শূন্য বলে জানান পরিবেশ বিজ্ঞানীরা। প্রতি বছরই আমরা ভাবি যে একটা সমাধানের দিকে যাবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, কিন্তু সেই জিনিসটা কিন্তু যেভাবে আশা করি সেভাবে ঘটছে না। তবে অগ্রগতি হওয়া বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো জোটবদ্ধভাবে পদক্ষেপ নিলে তুরস্কে অনুষ্ঠিতব্য 31তম জলবায়ু সম্মেলনে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। আফ্রিকার জোহানেসবার্গে স্থানীয় সময় শনিবার শুরু হচ্ছে G20 শীর্ষ সম্মেলন। বিশ্বের বৃহৎ অর্থনীতির নেতারা জড়ো হলেও যোগ দিচ্ছেন না যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতৃত্ব। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মেলন বর্জন নিয়ে চলছে তুমুল আলোচনা। এবারের সম্মেলনে গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যু ও আফ্রিকার অগ্রাধিকার। দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক কেন্দ্র জোহানেসবার্গে একে একে পৌঁছেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। ইউএই প্রতিনিধিত্ব করেছেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ। ইউক্রেন শান্তি পরিকল্পনা নিয়ে স্টারমার, ম্যাক্রো, মের্জ এরই মধ্যে জেলেনস্কির সঙ্গে যৌথ আলোচনা করেছেন, যেখানে স্টারমার জোর দিয়েছেন ইউক্রেন সম্পর্কিত সব সিদ্ধান্তই ইউক্রেনেরই হওয়া উচিত। চীন ও রাশিয়ার শীর্ষ নেতৃত্ব একসঙ্গে অনুপস্থিত থাকছে G20 সম্মেলন থেকে। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নির্যাতন সংক্রান্ত বিতর্কিত দাবির জেরে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি বর্জন করেছেন সম্মেলনকে। এমনকি কোনো প্রতিনিধিত্ব দলও পাঠাননি তিনি। পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারির ঝুঁকিতে বিদেশ ভ্রমণ এড়িয়ে গেছেন, আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কোনো ব্যাখ্যা ছাড়াই অংশ নিচ্ছেন না। এতে এবারের G20 শুরু হয়েছে বৈশ্বিক শক্তির এক অভূতপূর্ব শূন্যতায়। সম্মেলন শুরুর আগেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। তিনি বলেছেন, আফ্রিকার কণ্ঠ আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও জোরদার করতেই আফ্রিকান মাটিতে প্রথম G20 আয়োজন। আফ্রিকার উন্নয়ন, বহুপাক্ষিকতা ও বৈশ্বিক বৈষম্য কমানোর মতো বিষয়গুলোই এবার দক্ষিণ আফ্রিকার আলোচ্যসূচির কেন্দ্রে থাকবে বলে জানানো হয়েছে।
বিশ্ব নেতারা পৌঁছানোয় দক্ষিণ আফ্রিকায় জেগে উঠেছে লিঙ্গ নির্যাতন বিরোধী আন্দোলন। কেপটাউন ও জোহানেসবার্গ জুড়ে নীরব শোক, মক কফিন ও মুখ বন্ধ প্রতীকের মাধ্যমে নারীরা ফেমিসাইড সংকটকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন। একই দিনে প্রিটোরিয়ায় ফ্রিডম পার্কে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখো অংশ নেন ফরাসি ও ফরাসি ভাষী অ্যান্টি আপার্টহাইড যোদ্ধাদের স্মরণে, যা G20 শুরুর আগে দক্ষিণ আফ্রিকা ফ্রান্স ঐতিহাসিক সংযোগকে নতুনভাবে তুলে ধরে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দুবাই এয়ার শোতে উড্ডয়নের সময় ভারতীয় যুদ্ধবিমান তেজাস বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু। বিকট শব্দে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে। অর্থনীতির কারণে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। জাতীয়তাবাদী সমর্থন টানতে তার এমন আচরণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাকাইচির বিতর্কিত মন্তব্যের কারণে কূটনৈতিক সম্পর্কও পড়েছে ঝুঁকির মুখে। এছাড়া আঞ্চলিক উত্তেজনা বাড়ার শঙ্কাও করছেন অনেকেই। তাইওয়ান ইস্যু ঘিরে উত্তপ্ত জাপানের পার্লামেন্টের কমিটি। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিতর্কিত মন্তব্য নিয়ে চলছে কূটনীতিকদের পাল্টাপাল্টি কথার লড়াই। সম্প্রতি পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, তাইওয়ান নিয়ে যে কোনো জরুরি পরিস্থিতি জাপানের জন্য অস্তিত্ব হুমকির কারণ হতে পারে, বিশেষ করে যদি চীন সামরিক শক্তি ব্যবহার করে। এরপর বিতর্ক বাড়লেও নিজের বক্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান তাকাইচি। বিতর্কিত এই মন্তব্যের জেরে জটিল হচ্ছে বেইজিং টোকিও সম্পর্ক। আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। দক্ষিণ কোরিয়ার রিভেলডিং কোরিয়া পার্টির এমপি কিং জং হিউং বলেন, এ ধরনের মন্তব্য সরাসরি দেশের অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে করা এবং কোনো পক্ষের জন্য তা লাভজনক নয়। এমন উস্কানিমূলক বক্তব্য খুবই অযৌক্তিক। কোরিয়া চীন, জাপান চীন বা চীন যুক্তরাষ্ট্র যে কোনো প্রেক্ষাপটেই চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মৌলিক ভিত্তি ছিল এক চীন নীতি। আর সে কারণেই তাইওয়ানের ভাগ্যই জাপানের ভাগ্য, এমন দাবি করাটা আসলেই অযৌক্তিক। আর যুক্তরাষ্ট্রের ইতিহাসবিদ আন্তন ফেদিয়েশিয়ান মনে করেন, অর্থনৈতিক সংকটের চাপে জাতীয়তাবাদী সমর্থন পেতে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন তাকাইচি। মন্তব্যগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাপানের অর্থনীতি দুর্বল, আর সেই সুযোগে তাকাইচি আক্রমণাত্মক বক্তব্য দিয়ে নিজের উপস্থিতি বাড়ানো এবং জাতীয়তাবাদী অংশের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। বিশেষজ্ঞদের মতে, জাপানের অভ্যন্তরীণ চাপ থেকে তৈরি এমন উত্তেজনামূলক অবস্থা গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এমনকি আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক ভারসাম্য ঝুঁকিতে পড়ছে। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। উড্ডয়নের সময় ভারতীয় তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়েছে। বিকট শব্দের পর মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় বিমান বাহিনী। স্থানীয় সময় শুক্রবার একক আসনের এই LCA তেজাস বিমানে এয়ারশোর অ্যারোবেটিক রুটিন চলছিল। হঠাৎ নিম্ন উচ্চতায় গিয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ভারতীয় বিমান বাহিনী নিশ্চিত করেছে যে নেতিবাচক G-ফোর্স টার্ন থেকে পুনরুদ্ধার করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে। 23 বছরের পরীক্ষামূলক ইতিহাসে তেজাসের এটি দ্বিতীয় দুর্ঘটনা। 2024 সালে জয়সলমীরে প্রথম দুর্ঘটনায় পাইলট প্রাণে বেঁচে যান। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের অতর্কিতভাবে আক্রমণ চালিয়েছে একটি ভালুক। এতে গুরুতর আহত হয়েছে শিশুসহ 4 জন। দেশটির পরিবেশ মন্ত্রী জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরবেলা কুলার হাইওয়ের পাশে নদীর ধারের একটি পথে হাঁটার সময় স্কুল শিক্ষার্থীরা বিরতি নিয়েছিল। ঠিক সেই মুহূর্তে জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি গ্রিজলি ভালুক আচমকা হামলা চালায় তাদের উপর। শিক্ষকরা বিয়ার স্প্রে ও বিয়ার ব্যাঙ্গার ব্যবহার করে ভালুকটিকে তাড়ানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অবস্থায় 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলাকুলা এলাকায় ভালুকটিকে খুঁজে বের করতে কর্মকর্তারা অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কলম্বিয়ার বুয়েনাভেঞ্চুরা বন্দরে জিপসামের চালানের ভেতর লুকানো 14 টন কোকেন জব্দ করেছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে 1 দশকের বেশি সময় এটি সবচেয়ে বড় আটক। চালানটি নেদারল্যান্ডসে যাওয়ার পথে ছিল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় মাদক গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বলছে এর মাধ্যমে বিপুল সংখ্যক মাদক আন্তর্জাতিক বাজারে পৌঁছানো থেকে আটকানো গেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় রেকর্ড 700 টন কোকেন জব্দের কথাও জানিয়েছে পুলিশ। $1 ট্রিলিয়ন মাইলফলক ছুঁল মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইলাই লিলি। এর মধ্য দিয়ে প্রথম কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে টেক জায়ান্টদের দলে প্রবেশ করলো। এবছরে তাদের 35% বেশি শেয়ার দর বেড়েছে দ্রুত ওজন কমানোর ওষুধের বাজার থেকে। গত 2 বছরে নতুন অন্তত কার্যকর স্থূলতার চিকিৎসার ওষুধ বাজারে আসার পর এই সেগমেন্ট স্বাস্থ্যসেবার সবচেয়ে লাভজনক খাতে উঠে এসেছে। শুধু লিলি নয়, পুরো মার্কিন বাজারের তুলনায়ও লিলির অগ্রগতি অনেক দ্রুত। সর্বশেষ প্রতিষ্ঠানটি জানায় স্থূলতা ও ডায়াবেটিস ওষুধ থেকে তাদের আয় হয়েছে $10 বিলিয়ন বেশি, যা তাদের মোট আয়ের অর্ধেকেরও বেশি। ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত 41 জনের মৃত্যু হয়েছে। ডুবে গেছে হাজার হাজার ঘরবাড়ি, অচল হয়ে পড়েছে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে, তাদের সন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এ পর্যন্ত 52,000-এর বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে 5 লাখেরও বেশি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান। কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 3 দিনে 1.5 মিটারের উপরে উঠে এসেছে। পাহাড়ি এলাকায় ভূমিধসে সড়ক ও মহাসড়ক ভেঙে পড়ায় জরুরি ভিত্তিতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে কুয়েতে অনুষ্ঠিত হলো বিশেষ মেডিকেল ক্যাম্প। স্থানীয় সময় শুক্রবার দূতাবাসে আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে চিকিৎসা নিতে আসেন বহু প্রবাসী বাংলাদেশি। বিদেশের মাটিতে মাতৃভাষায় বাংলাদেশি চিকিৎসকদের সমস্যার কথা জানিয়েছেন তারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখের মতো প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের বড় একটি অংশ শ্রমিক। এছাড়া দেশটির একদিকে কৃষি অঞ্চল আবদালি এবং আরেকদিকে অফরা অঞ্চলে বহু বাংলাদেশি কর্মরত। সচেতনতার অভাব সহ নানা সীমাবদ্ধতায় পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পান না যাদের বেশিরভাগই। এমন প্রেক্ষাপটে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় পেশাজীবী প্রবাসীদের সহযোগিতায় কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কুয়েতের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসীরা সেবা নিতে সকাল থেকে দূতাবাসে জড়ো হন। দূরে যাতায়াতের জন্য যানবাহনেরও ব্যবস্থা করা হয়। বিদেশের মাটিতে মাতৃভাষায় বাংলাদেশি চিকিৎসকদের নিজেদের সমস্যার কথা জানিয়েছেন প্রবাসীরা। অনেক ভালো, নিজের ভাষা কথা বলতে পারছি, তারা বুঝতে পারছে সব সমস্যা কি। সাধারণ শ্রমজীবীদের বিদেশি চিকিৎসকদের কাছে সমস্যার কথা বুঝিয়ে বলতে না পারায় প্রবাসীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় বলে মনে করেন সেবা দিতে আসা চিকিৎসকেরা। আমাদের বেশিরভাগ হাইপারটেনসিভ, যেটা ডায়াগনোস হয়নি, ব্লাড প্রেশার আর সুগারটা, এই দুটো আমাদের মাস্ট। অনেকের হার্ট কন্ডিশন আছে, আমরা ইসিজি করতেছি, এই জিনিস জানে না ওনারা। এ ধরনের ক্যাম্প নিয়মিত আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা। এইভাবে যদি আমরা সাড়া পাই ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে আমাদের বর্তমান কাজের অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে আগামীতে ভবিষ্যতে আরো অনেক কর্মসূচি নেওয়ার চিন্তাভাবনা করছি। সহায়তা পেলে ভবিষ্যতে আবদালি ও অফরা অঞ্চলে সরাসরি গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। যদি আমরা ভবিষ্যতে দেখি যে আমাদের এরকম লজিস্টিক্স এবং ফান্ডের ব্যাপার যেটা আছে সেটা যদি সমাধান হয়, আমরা তাহলে ওই দূরবর্তী স্থানে গিয়ে আমরা চাইব চিকিৎসা সেবাটা দেওয়ার জন্য। বিদেশের মাটিতে কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিদিন লড়াই করেন প্রবাসীরা। স্বাস্থ্যসেবা তাদের নাগালের বাইরে। ভাষা, সময় আর খরচ সব মিলিয়ে পিছিয়ে থাকেন তারা। প্রবাসীদের দীর্ঘ লাইনের অপেক্ষার দৃশ্য আর ডাক্তারদের নিঃস্বার্থ সেবা যেন বলে দেয় শুধু চিকিৎসা নয়, এই আয়োজন প্রবাসীদের প্রতি একটি দায়বদ্ধতা, একটি পরিবারের মতো পাশে থাকার অঙ্গীকার। প্রবাসী থেকে নিজ বাসায় চিকিৎসা নিতে প্রবাসীরা আসা খুবই আনন্দিত। তারা এমন আয়োজন আরও ভবিষ্যতে বেশি বেশি কামনা করেন। সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগ মৃত্যুর ঝুঁকি কমাতে প্রবাসীদের সহায়ক ভূমিকা রাখবে। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে মঈন সুমন, সময় সংবাদ।
মালদ্বীপে বসবাসরত অভিবাসী কর্মীদের নিয়ন্ত্রণে শুরু হচ্ছে অপারেশন হামামাগু নামে বিশেষ অভিযান। বিভিন্ন দেশের কর্মীরা মালদ্বীপের আইন ও ভিসা বিধিবিধান মেনে কাজ করছেন কিনা তা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এজন্য প্রবাসীদের আইন মেনে চলার পাশাপাশি দায়িত্ববোধ বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপে কর্মরত অভিবাসী কর্মীদের উপর নজরদারি জোরদারে শুরু হয়েছে বিশেষ অভিযান। সম্প্রতি অপারেশন হামামাগু নামে মাইগ্রেশন মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স প্রোগ্রাম শুরু করেছে দেশটির সরকার, যার লক্ষ্য অভিবাসীদের গতিবিধি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং মালদ্বীপের আইন মেনে কাজ ও বসবাস নিশ্চিত করা। মালদ্বীপের গণমাধ্যমে বলা হয়, 2-1 দিনের মধ্যেই রাজধানী মালেতে শুরু হবে বিশেষ অভিযান। অভিবাসীরা যেখানে বেশি বসবাস বা চলাফেরা করেন সেসব এলাকায় সক্রিয় থাকবেন অভিবাসন কর্মকর্তারা। শহর জুড়ে বাড়ছে মোটরসাইকেল টহল। আগে কেবল নির্দিষ্ট এলাকায় কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হলেও এবার পুরো মালে জুড়ে বাড়ানো হচ্ছে নজরদারি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। আমাদের সবাইকে নজরদারির মধ্যে রাখবে আমরা কি করছি না করছি। তো আমরা আশা করব যে আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো, আমাদের দেশের ইমেজটাও থাকবে ওদের কাছে ভালো। সব জায়গায় প্রচুর বাংলাদেশি জড়ো করে থাকে, এটা একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দেখতে শুনে সরকার অনুযায়ী যাতে এই দেশের লোক আছে বা প্রতারণা না হয়, শিকার না হয়, এটা দ্রুতভাবে কাজ করার জন্য সেটা আমরা আহ্বান করছি। নতুন এই অভিযান শুরু হলেও পূর্বের ইমিগ্রেশন ওয়াচ অপারেশন অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিকদের তথ্য ও অভিযোগের ভিত্তিতে নতুন এই বিশেষ অভিযান পরিচালনায় এটি সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ববোধ এবং মালদ্বীপের আইন ও সামাজিক রীতিনীতি মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের গতিবিধি এবং কার্যক্রম এবং যে কোনো বেআইনি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য দুটি তারা অপারেশন চালু করেছে। সেটির আওতায় তারা প্রবাসী কর্মী যারা আছেন তাদের গতিবিধি তারা লক্ষ্য রাখবেন এবং বেআইনি কাজ তারা খুঁজে বের করবেন। এবং ইতিপূর্বে চালুকৃত একটি যে অপারেশন সেটিও কিন্তু চালু রয়েছে। সেজন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কেউ যাতে করে কোনোভাবে কোনো ধরনের ভিসা রুল ভায়োলেশন হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডে কেউ যুক্ত থাকবো না। অবৈধ অভিবাসন সমস্যার সমাধানে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার। লক্ষাধিক অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পাশাপাশি 9,000-এর বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে তাদের নিজ দেশে, যাদের বেশিরভাগই বাংলাদেশি। মালদ্বীপ সময় আন্তর্জাতিক সময়। মহাকাশ থেকে তোলা চোখ ধাঁধানো নর্দার্ন লাইটসের ফুটেজ প্রকাশ করলেন নাসার স্পেসএক্স ক্রু 11 মিশনের কমান্ডার জিনা কার্ডম্যান। সূর্যের বাড়তি কার্যক্রমের কারণে সাম্প্রতিক সময়ে এসব অরোরা আরও বেশি ও উজ্জ্বল দেখা যাচ্ছে বলে জানান তিনি। একই ফ্রেমে হিউস্টন, ফ্লোরিডা আর নর্দার্ন লাইটস দেখা যায়। এরপর তারা এগিয়ে যান দক্ষিণ আমেরিকার বজ্রঝড়ের দিকে। উত্তর গোলার্ধে এসব রঙিন আলোকে বলা হয় অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস, আর দক্ষিণে অরোরা অস্ট্রালিস। সূর্য থেকে ছুটে আসা চার্জড কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বরাবর মেরুর দিকে ধাবিত হয়ে বাতাসের সঙ্গে মিশে সৃষ্টি করে এই রঙিন আলোর পর্দা। ফ্রান্সের রাজধানী প্যারিসের মিউজে দ্য ল'হোম জাদুঘরে শুরু হয়েছে মানব মমি প্রদর্শনী। প্রবেশে সতর্কতা থাকলেও দর্শকদের উপচে পড়া ভিড়। প্রদর্শনীটি চলবে 2026 সালের 25 মে পর্যন্ত। প্যারিসের এই প্রদর্শনী শুধু দর্শনীয় নয়, বরং মৃত্যু, ইতিহাস আর মানুষের অদেখা অভিযাত্রার এক অনন্য গবেষণাগার। ফরাসি শহর স্ট্রাসবুর্গের কিশোরী থেকে শুরু করে আন্ডেস পর্বতের তরুণী, প্রদর্শনী জুড়ে রাখা হয়েছে বিরল মানব মমি, যেগুলো আগ্রহের সঙ্গে ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। খোলা মুখ, জড়সড় ভঙ্গির অদ্ভুত অবয়ব দর্শকদের চমকে দিচ্ছে প্রতিটি মিনিটে। মমি প্রদর্শন নিয়ে ফরাসি গবেষকদের বক্তব্য, মৃতদেহ দেখানোর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই পুরো প্রদর্শনী সাজানো হয়েছে মৃতদের প্রতি সম্মান রেখে। তারা কারা ছিলেন, কিভাবে বাঁচতেন এবং কিভাবে এসব দেহ জাদুঘরে এলো, এসবই তুলে ধরা হচ্ছে তথ্য সমৃদ্ধ ব্যাখ্যা সহ। এগুলো সত্যি বিরল রত্ন। এভাবে সংরক্ষিত মমি দেখা সৌভাগ্যের ব্যাপার। এতে আমাদের বৈজ্ঞানিক গবেষণায় অগ্রগতি হয়। বোঝা যায় প্রাচীনকালে কিভাবে এসব করা হতো এবং অন্যরা কি করছিল। আপনি যখন মমির প্রদর্শনীতে যান তখন মমি দেখা এবং কিছুটা সংবেদনশীল গল্প শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রদর্শনী ঘুরে দর্শনার্থীরা মানব মমি তৈরির কৌশল জানতে পারবেন বলে জানান জাদুঘর কর্তৃপক্ষ। রাজধানী প্যারিসের মিউজে দ্য ল'হোমের এই প্রদর্শনীটি চলবে 2026 সালের 25 মে পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
মিস ইউনিভার্স 2025-এর মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বোস। সঞ্চালকের কটাক্ষ অপমান পেছনে ফেলে শেষ পর্যন্ত জয়ী হলেন এই তরুণী। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের 100টির বেশি দেশের প্রতিযোগীর ভিড়ে বাংলাদেশে ছিল শীর্ষ তালিকায়। টপ 30-তে জায়গা করে নেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। অবশেষে এলো ঘোষণা, মিস ইউনিভার্স 2025-এর খেতাব জিতলেন ফাতিমা বোস। থাইল্যান্ডে অনুষ্ঠিত জমকালো মেগা ফাইনালে তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়েরতেলভিক। 74তম মিস ইউনিভার্সে যোগ দিয়েই সঞ্চালকের কটাক্ষের শিকার হন মিস মেক্সিকো ফাতিমা বোস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সংক্রান্ত পোস্ট না দেয়ায় লাইভ অনুষ্ঠানে তাকে ডাম বলে সমালোচনা করেন আয়োজক। সঙ্গে সঙ্গে ওয়াকআউট করেন ফাতিমা বোস। পাশে ছিলেন মিস ইরাক। ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। মেক্সিকোর প্রেসিডেন্টও ফাতিমাকে নারীর ক্ষমতায়নের উদাহরণ হিসেবে প্রশংসা করেন। এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের প্রাভিনার সিং। এছাড়া ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপিন্সের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছেন। এবারের আসরে বিশ্বের 100টির বেশি দেশের প্রতিযোগীর ভিড়ে বাংলাদেশও ছিল শীর্ষ তালিকায়। প্রাথমিক রাউন্ডে চমৎকার পারফরমেন্স দেখিয়ে টপ 30-এ জায়গা করে নেন তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক মিডিয়া ও অনলাইন ভোটেও উল্লেখযোগ্য সাড়া পান মিস বাংলাদেশ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। অ্যাশেজ টেস্টের খবর। পার্থে 116 বছরের রেকর্ড ভাঙল প্রথম দিনে। একদিনে পতন ঘটল 19 উইকেটে। টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে 172 রানে অল আউট করে স্বাগতিকরা। পার্থের অপটাস স্টেডিয়াম সোল্ড আউট। প্রথম দিনে দর্শক উপস্থিতি ছাড়ায় 53,000। স্বাগতিক হিসেবে আধিপত্য বেশি অস্ট্রেলিয়ানদের। আত্মবিশ্বাস বাড়ায় অ্যাশেজে তাদের 15 বছর অপরাজিত থাকার রেকর্ড। তবে দিনের শেষে ওই আত্মবিশ্বাস নিয়ে ঘরে ফিরতে পারেনি অজিরা। ইংলিশ বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে স্টিভেন স্মিথের দল। 123 রান তুলতেই নেই 9 উইকেট। প্রথম ইনিংসে এখনও তারা 49 রানে পিছিয়ে। এমন ব্যাটিং বিপর্যয়ের অন্যতম কারণ উসমান খাজা। ইংলিশদের ব্যাটিং ইনিংসে 19 মিনিট ছিলেন মাঠের বাইরে। আইসিসির নিয়ম অনুযায়ী 8 মিনিটের বেশি সময় বাইরে থাকলে পেনাল্টি পেতে হবে ব্যাটিংয়ে নামার সময়। তাই এই ওপেনার নামতে পারেননি নিজের ওপেনিং পজিশনে, বরং ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার খেললেন নাম্বার 4-এ। ততক্ষণে ওলটপালট অজিদের পরিকল্পনা। একদিকে ডেবুটেন্ট ওয়েদারাল্ড, অন্য পাশে 3 নম্বরে ব্যাটের প্রস্তুতি নেয়া ল্যাবুশেন। ওয়েদারাল্ড টিকতেই পারেননি আর্চারের গতির সামনে। ল্যাবুশেন তো উইকেটটা বিলিয়ে আসলেন। খাজা 4-এ নামলেও ততক্ষণে যা হবার হয়ে গেছে। শুরুতে আর্চার আর উড, শেষ দিকে বেন স্টোকসের গোল্ডেন আর্ম। মাত্র 6 ওভারে 5 পূরণ করেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বার 5 উইকেট শিকার স্টোকসের। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ 26 রান আসে ক্যারির ব্যাটে। যদিও দিনের শুরুটা ছিল মিচেল স্টার্কময়। ক্যারিয়ারে 17তম 5 ইংলিশদের বিপক্ষে 5ম। কামিন্স হ্যাজেলউডের অনুপস্থিতি বুঝতে দেননি এতটুকু। একাই নিয়েছেন 7 উইকেট। তাতে পার্থে প্রথম দিনটা পেসারদের দখলে। ভেঙেছে 116 বছরের পুরনো রেকর্ড। একদিনে 19 উইকেটের পতন। 1909 সালের পর নির্দিষ্ট একদিনে এত বেশি উইকেটের পতন দেখল ক্রিকেট বিশ্ব। এমন দিনের পরে 40 বছরের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখতেই পারে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ ওপেনার জয়ের বয়স পেরিয়েছে 4 দশক। পার্থে জিতলে অপেক্ষা শেষ হবে 15 বছরের। 2010-11 পর অজিদের মাঠে টেস্ট জেতেনি 3 লায়ন্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে বরফ করল সম্পর্কের ওভাল অফিসে ট্রাম্প মামদানি বৈঠক। নিউ ইয়র্কের সমস্যা তুলে ধরে উদ্বেগ নবনির্বাচিত মেয়রের। সহযোগিতার আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে স্থল অভিযান চালালো ইসরায়েল। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের হামলায় নিহত 3। আইসিসি কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞায় জাতিসংঘের নিন্দা। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সমর্থন পুতিনের। মানতে নারাজ কিয়েভ। সমঝোতায় পৌঁছাতে ট্রাম্পের চাপ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।